তো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু PWWBPSC ওয়ালা গভর্নমেন্ট এক্সাম ওয়ালা। তো তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে ম্যাম অ্যানালাইসিসটা, কেন কি আমি এর মধ্যেই অনেকের মেসেজ পেয়েছি যে ম্যাম কিছু কোয়েশ্চেনে একটু ডাউট ছিল, যদি একটু বলে দিতেন। তো আজকে সেজন্য চলে এসেছি WBCS প্রিলিমস 2024 14ই জুন যে পরীক্ষাটা আমাদের হয়েছে, অলরেডি আমরা বিভিন্ন সেটের আনসার কি পাবলিশ করা শুরু করে দিয়েছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে WBPSC ওয়ালার দেখতে থাকো, ইনস্টাতেও দেয়া হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে বায়োলজির যে কোয়েশ্চেনের আনসার কিটা তো তোমরা পেয়ে গেছো, কিন্তু তার অ্যানালাইসিসটা আমি বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি তার কারণ, তোমরা যারা মেন্সের প্রস্তুতি, দেখো আমি যেটা বলেছিলাম যে সোমবার থেকে মেন্সের প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়ার জন্য, তো সেই মতন আশা করি সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছো। বা 2025-এর যারা প্রস্তুতি নিচ্ছ, তো প্রশ্নপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আগে যেরকম কোয়েশ্চেন আসতো, যে একটা প্যাটার্ন ছিল, সেই রকম প্যাটার্ন কিন্তু আর নেই। যেটা আমি তোমাদের বারবার বলছিলাম যে লাস্ট আমরা যদি কিছু বছরে কোয়েশ্চেন স্টাডি করি, পুরো WBCS এর প্রিলিমস বলো মেন্স বলো, তো সব ক্ষেত্রেই কিন্তু কোয়েশ্চেন পুরোটা কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকছে। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না। তো সেই জন্যই চলো দেখে নিই, তাহলে তোমাদেরও আগামী দিনের প্রস্তুতিতে সুবিধা হবে। তো ফার্স্ট, বেশি তো তোমার বেশিক্ষণ লাগবে না, চটপট আমরা দেখে নেব। চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল বায়োলজির যেটা। আচ্ছা, আমি কিন্তু আজকে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি বায়োলজির, সেটা সবাইকে আগে বলে রাখি, আমি কিন্তু সেট এর কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো সুতরাং একটু দেখে নিও, কারুর যদি BC পড়ে থাকে তাহলে একটু আনসারটা দেখে নিও সেই ক্ষেত্রে। তো চলো অ্যানালাইসিস করা শুরু করি। কি বলেছে? বলেছে যে কোন অ্যানিমাল, কোন প্রাণীটি নিপা ভাইরাসের প্রাকৃতিক রিজার্ভার, প্রাকৃতিক আধার কোনটা? তো এটার আনসার কি হবে না, সবার উত্তর ঠিক হয়েছে মোটামুটি। আমি যা দেখলাম সবাই ঠিক উত্তর করেছো, আমার সঙ্গে কথা হয়েছে বা আমি যেদিন আমরা আনসার কি মেলাচ্ছিলাম সবাই বলছিলেন ম্যাম বাদুর করেছি। এক্স্যাক্টলি, বাদুর বা ফ্রুট ব্যাট, যেটা আমি তোমাদের ক্লাসেও পড়িয়েছি বা ইউটিউবেও প্র্যাকটিস করিয়েছি, যে এই যে ফ্রুট ব্যাট বা বাদুর যেভাবেই বলো না কেন, তারা কি করছে, যে ফল খেকো বাদুর, কাঁচা ফলের যে রস, দেখবে জানুয়ারি মাসে একটা খুব মানে একদম ভাইরাল হয়েছিল, যেটা যে খেজুরের রস কি খাওয়া যাবে বা গুড় কি খাওয়া যাবে, তার কারণ সেখানেও দেখছিলাম আমরা যে আমাদের কলকাতাতেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিন্তু, এবং বাদুর তার জন্য দায়ী। এই যে নিপা, এই যে রোগটি, এই রোগটি হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, এবং সেই ভাইরাসটা কার মাধ্যমে বাহিত হচ্ছে না, বাদুরের মাধ্যমে বাহিত হচ্ছে। তো এবার বাদুর ধরো কোনো একটা ফল খেলো বা ধরো কোনো কাঁচা ফলের রস, সেখানে বাদুরের ধরো প্রস্রাব বা লালাটা মিশ্রিত হয়েছে, বা সেইটা সংস্পর্শে যদি আমরা আসি, তখন আমাদের দেহে কি হচ্ছে, ভাইরাসটা প্রবেশ করছে এবং আমরা এই নিপা ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হচ্ছি। তো সবার উত্তর ঠিক হয়েছে। একবার একটু দেখে নাও, যারা নতুন ছাত্রছাত্রী প্রস্তুতি নিচ্ছ বা যারা অলরেডি পরীক্ষা আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়েছো, আমাকে একটু জানিও যে কমন পেয়েছো কিনা। এটা দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, WBCS প্রিলিমস 2024-এর এই 2024-এর জন্যই আমি ডিজিজের একটা লেকচার দিয়ে দিয়েছিলাম। তোমরা দেখবে WBPSC ওয়ালা অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, যারা জানো না, সেই WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই দেখবে বেশ কিছু 1-2 মাস আগে আমি কিন্তু ডিজিজের একটা পুরো ডিজিজ, ব্যাকটেরিয়া দিয়ে কি কি রোগ হচ্ছে, ভাইরাস দিয়ে কি কি রোগ হচ্ছে, পুরো একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম। তার কারণে আমি বারবার বলেছিলাম যে প্রিলিমস 2024-এর জন্য ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো দেখো সেখানে পুরো দেয়া ছিল, তোমরা দেখে নিও মিলিয়ে একবার, যে নিপা ভাইরাস এটা ভাইরাস ঘটিত রোগ, এবং ভাইরাসটার ভেক্টরটা হচ্ছে কি, কার মাধ্যমে বাহিত হচ্ছে না, ফ্রুট ব্যাট। তাহলে ইউটিউবেও পেয়ে গেছো, প্লাস ক্লাসে যারা ক্লাস করেছো তোমরা, WBCS এর বিভিন্ন ব্যাচে যারা ক্লাস করেছো, দেখবে ক্লাসেও কিন্তু এই নোটসটা দেয়া ছিল, ভাইরাল ডিজিজের আন্ডারে নিপা ভাইরাস ইনফেকশন, সেটা হচ্ছে কার মাধ্যমে, ভেক্টরটা হচ্ছে বাদুর বা ফলখেকো বাদুর বা ফ্রুট ব্যাট। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, এটার উত্তর বাদুর হয়েছে।
নেক্সট এবার যাব হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন কি ছিল? আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা খুব ভালো একটা কোয়েশ্চেন। এখানে বলছে কি জিঞ্জার ইজ আ স্টেম, যেটা আমি তোমাদের অ্যানালাইসিসের সময়ও বলছিলাম যে আমি তোমাদের বারবার করে একটা কথা বলি যে মাংস রান্না করতে গেলে যা যা লাগে সেগুলো সব হচ্ছে কি কাণ্ড। তো তাহলে জিঞ্জার বা আদা হচ্ছে কি কাণ্ড। এবার কিভাবে বুঝবো যে এটা কাণ্ড? এটার কারণ কি জানতে চেয়েছে, যে আদা হচ্ছে একটা কাণ্ড বা পরিবর্তিত কাণ্ড, মডিফাইড স্টেম। তো সেটার কারণ কি ম্যাম? সেটার কারণ সঠিক উত্তর হবে অপশন ডি, নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। কিন্তু কেন অপশন ডি হবে? তার কারণ হচ্ছে যে কোনো উদ্ভিদের যে স্টেম, প্ল্যান্টের যে স্টেম, সেটা হতে গেলে বা সেটা মূলের থেকে পার্থক্য হয় কিসের ভিত্তিতে জানো? এই যে স্টেম, প্ল্যান্টের যে স্টেম, উদ্ভিদের যে স্টেম, সেটা রুটের থেকে পার্থক্য হয়, প্রধান ডিস্টিংগুইশ যেটা দিয়ে হয় সেটা হচ্ছে কি জানো? স্টেমের মধ্যে কি থাকে? প্রেজেন্স অফ নোডস অ্যান্ড ইন্টারনোডস। নোডস মানে হচ্ছে কি পর্ব, আর ইন্টারনোডস মানে হচ্ছে কি পর্ব মধ্য। তো এই পর্ব আর পর্ব মধ্য জিনিসটা কি ম্যাম? দেখো জিনিসটা হচ্ছে খুব সোজা। যদি এই আমরা একটা ভাবি কি গাছের কাণ্ড, স্টেম ধরো ভাবলাম, ঠিক আছে? এবার এই যে স্টেমটা দেখছো, এই স্টেমের এখান থেকে পাতাটা বেরিয়েছে, আবার এখান থেকে এদিকে ধরো পাতাটা বেরিয়েছে, আবার এখানে দেখো একটা পাতা বেরিয়েছে। তো একটা স্টেমের যে পয়েন্টটা থেকে পাতাটা বেরোচ্ছে সেটাকে বলা হয় নোড। একটা স্টেমের যে পয়েন্টটা থেকে, যে বিন্দুটা থেকে পাতা বেরোয় বা ধরো কুঁড়ি বেরোচ্ছে, এখান থেকে বার্ডও বেরোতে পারে, কুঁড়িও বেরোতে পারে, ঠিক আছে? বা ধরো কোনো গ্রোয়িং ব্রাঞ্চ, কোনো একটা ডালপালা বা শাখা প্রশাখা ধরো অরিজিনেট করলো, সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি কাণ্ডের সেই যে বিন্দুটা, সেই পয়েন্টটাকে বলা হয় কি নোড বা পর্ব। আর দুটো নোডের মধ্যবর্তী যে অংশটা, দেখো দুটো নোডের মধ্যবর্তী এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে ইন্টারনোড বা পর্ব মধ্য। তাহলে একটা স্টেম, সেটা রুটসের সঙ্গে পার্থক্য হচ্ছে কিসের ভিত্তিতে? প্রধান কিসের ভিত্তিতে পার্থক্যটা হয় না? প্রেজেন্স অফ নোডস অ্যান্ড ইন্টারনোডস, অর্থাৎ পর্ব এবং পর্ব মধ্যের উপস্থিতি থাকে। তো এই যে তোমরা বলবে আচ্ছা ম্যাম এই অবধি তো বুঝলাম, এবার আদার ক্ষেত্রেও নোডস ইন্টারনোডস আছে? ইয়েস, দেখো আদার ক্ষেত্রেও আমি ছবি দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে প্রস্তুতিতে কোনো অসুবিধা না হয়। এই যে আদা হচ্ছে কি না? আদা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম এবং সেটাকে বলা হচ্ছে কি রাইজোম। তাহলে জিঞ্জার হচ্ছে কি না? জিঞ্জার হলো আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। তো এই যে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, এটাই কি নামে পরিচিত? রাইজোম নামে পরিচিত। এবার এখানে দেখো স্ট্রাকচারটাতে কি বলা আছে দেখতে পাচ্ছ তোমরা? নোডস আছে, ইন্টারনোডস আছে, এবং এই নোডস থেকেই দেখো আদার ক্ষেত্রে কি হয় না অস্থানিক মূল, অর্থাৎ অ্যাডভেন্টিশিয়াস রুট, তারপরে বিভিন্ন ধরনের লিভস, বার্ডস, সেগুলো বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো? তাহলে রাইজোম হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, যেটা জিঞ্জার, এবং এই নোটস থেকেই দেখো বার্ডস, অ্যাডভেন্টিশিয়াস রুটস, তারপরে স্কেল, লিফ, সেই সবের কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল? পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো? ওকে, এবার বাকি অপশনগুলো হবে না কেন? আমাকে অনেকে বলছিল ম্যাম অপশন এ কেন হবে না? দেখো অপশন এ কেন হবে না, বহু রুটস আছে যারা কিন্তু হরাইজন্টালি বৃদ্ধি পায়, তাই না? মাটির সঙ্গে প্যারালালি বৃদ্ধি পায়। ধরো এই যদি মাটিটা হয় ছাত্রছাত্রীরা, তাহলে অনেক রুট আছে না, যে রুটগুলো কি হচ্ছে না মাটির সঙ্গে প্যারালালি বৃদ্ধি পাচ্ছে, হরাইজন্টালি বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য কিন্তু এটা দিয়ে কখনোই পার্থক্য হবে না। এবার বুঝলে? নেক্সট হচ্ছে ইট স্টোরস ফুড মেটেরিয়াল। ভাই এটা ঠিক কথা যে এটা করছে, কিন্তু স্টেমই যে শুধুমাত্র করে তা তো নয়।
বিভিন্ন মডিফাইড রুটও তো আছে যেগুলো কি করে রাখে, খাদ্য সঞ্চয় করে। যেমন ধরো ক্যারট আছে, গাজর আছে, তারপর সুইট পটাটো আছে, এগুলো সব হচ্ছে কি মডিফাইড রুট, পরিবর্তিত মূল, যার মধ্যে কি থাকে, খাদ্যদ্রব্য সঞ্চিত থাকে। সুতরাং এটাও কিন্তু হবে না, আর অ্যাবসেন্স অফ ক্লোরোফিল তো হবেই না। বুঝতে পেরেছো? পুরো ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে 49 এর ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রয়েছে, নেক্সট হচ্ছে বলছে আগার কোথা থেকে প্রাপ্ত। তো আগার কোথা থেকে প্রাপ্য, আগার আগার কি না, আগার আগার হচ্ছে একটা জিলেটিনিয়াস সাবস্টেন্স, যেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে বলতো, যেটা পাওয়া যাচ্ছে রেড অ্যালগি থেকে, অর্থাৎ লোহিত শৈবাল থেকে। রেড অ্যালগি যথা গ্রাসিলেরিয়া, জিলিডিয়াম ইত্যাদি রেড অ্যালগি লোহিত শৈবাল থেকে পাওয়া যাচ্ছে এই আগার আগার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আগার আগার কি না, জিলেটিনিয়াস সাবস্টেন্স, জেলির মতন সাবস্টেন্স। তাহলে শিখে গেছো, আগার আগার জিলেটিনাস সাবস্টেন্স, যেটা পাওয়া যাচ্ছে কোথা থেকে, রেড অ্যালগি যথা গ্রাসিলেরিয়া, তারপর জিলিডিয়াম ইত্যাদি থেকে। তাই জন্য সঠিক উত্তর কি হবে, অ্যালগি। আবার কোনোবার রেড অ্যালগি স্পেসিফাই করেও কিন্তু দিতে পারে, সেজন্য আমি তোমাদের পুরোটা শিখিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তীটাতে। পরবর্তী কোয়েশ্চেনটা কি, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনটা দারুণ একটা কোয়েশ্চেন, যে 74 এর বলছে, প্রশ্নটা আগে বুঝতে হবে, এটা নানা রকম মানে তোমাদের মধ্যে কনফিউশন আছে, তো একটু ভালো করে দেখে নাও। প্রশ্নটা কিন্তু খুব একটা মানে কঠিন ছিল না, একটু যদি ভালো করে পড়া যেত। আমি তোমাদের বারবার করে দেখবে, আমিও প্র্যাকটিস করাচ্ছিলাম ইউটিউবে, যে বড় বড় অপশন তোমাদের বারবার বলছিলাম না, যে একটু অপশনগুলো, বড় বড় অপশনগুলো একটু প্লিজ দেখতে থাকো। তার কারণ এরকমও কিন্তু থাকবে, তোমরা না বড় বড় কোয়েশ্চেনের অপশন থাকলেই সেটা স্কিপ করতে। তো কেন বলতাম, এবার বুঝতে পেরেছো? যে দেখো এখন কিন্তু প্যাটার্নটা ডব্লিউবিসিএস এর পুরো চেঞ্জ হয়ে গেছে, কিছুটা ইউপিএসসি প্যাটার্নে হয়েছে। যে দেখবে বায়োলজি থেকে নয়, কিন্তু ভূগোলের ক্ষেত্রে দুটো প্রশ্ন কিন্তু ওরকম ছিল। কিরকম বলতো, ওই যে 4টে অপশন ছিল, দিয়ে দেখবে তারপরে কিন্তু 4টে অপশন না, ঠিক 4টে 1 2 3 4 করা ছিল, তারপর 4টে অপশন ছিল। অপশন এ তে ধরো ছিল 1 and 2, বি তে ছিল 2 and 3, এইরকম টাইপের কিন্তু ছিল, যেটা আমি তোমাদের বায়োলজিতে প্র্যাকটিস করাতাম। কেন কি এই প্যাটার্নটাও কিন্তু নতুন প্যাটার্ন ভূগোলে দিয়েছে, আগামী দিন কিন্তু অন্যান্য সাবজেক্টেও থাকবে। এবার আসি হচ্ছে এই যে প্রশ্নটা ছিল, একটি রঙিন পাতা কিভাবে খাদ্য সংশ্লেষ করে। বলছে যে রঙিন পাতা সবুজ নয়, সেটা কিভাবে খাদ্য সংশ্লেষ করছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। 4টে অপশন দিয়েছে, তো কি হবে সঠিক উত্তর, যেটা করেছি বা যেটা হবে সেটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার তোমরা বলবে ম্যাম গ্রিন ক্লোরোফিল আছে, সবুজ ক্লোরোফিল আছে, তো তাহলে তো গাছের পাতাটা সবুজ হবার কথা, কিন্তু আপনি এখানে দেখুন, এখানে তো বলছে যে সবুজ নয়, অন্যান্য কালার। এক্স্যাক্টলি কি হচ্ছে জিনিসটা এবার বুঝে নাও। যে দেখবে অনেক সময় গাছের পাতা দেখা যাচ্ছে যে রেড কালারের হতে দেখা যাচ্ছে, বা ব্রাউন কালারের হতে দেখা যাচ্ছে, বা অন্যান্য বিভিন্ন কালারের হতে দেখা যাচ্ছে। এবার এই যে পাতাগুলো বিভিন্ন কালারের হতে দেখা যাচ্ছে, তার মানে কিন্তু একদমই এরকম ভেবো না যে সেই পাতাগুলোতে ক্লোরোফিল নেই। ছাত্রছাত্রীরা, সেই পাতাগুলোতেও কিন্তু ক্লোরোফিল আছে। সালোক সংশ্লেষের জন্য প্রধান যে রঞ্জক পদার্থটা ক্লোরোফিল, সবুজ রঙের রঞ্জক পদার্থ গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল, যেটা মেজর রোল প্লে করে ফটোসিনথেসিসের জন্য, সেটা কিন্তু উপস্থিত আছে। কিন্তু সেটার পাশাপাশি কি থাকে না, হায়ার কনসেন্ট্রেশনে বিভিন্ন অ্যাক্সেসরি পিগমেন্ট গুলো উপস্থিত থাকে। অর্থাৎ ধরো ক্যারোটিনয়েডস থাকে, অ্যান্থোসায়ানিন থাকে, এইরকম বিভিন্ন যে অ্যাক্সেসরি পিগমেন্টস গুলো, সেগুলো হায়ার কনসেন্ট্রেশনে থাকে, প্রচুর বেশি সংখ্যক ম্যাক্সিমাম অ্যামাউন্টে সেই অ্যাক্সেসরি পিগমেন্ট গুলো থাকে। যার ফলে কি হচ্ছে, সেই অ্যাক্সেসরি পিগমেন্টস এর অনুযায়ী গাছের পাতার রংটা হচ্ছে।
কিন্তু সেটা কি করছে এবার না, এই যে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল যেটা, সেটাকে হাইড করে দিচ্ছে বা মাস্ক করে দিচ্ছে। কিন্তু ক্লোরোফিলও কিন্তু আছে, কিন্তু ক্লোরোফিল আছে, কিন্তু যেহেতু অন্যান্য যে রঞ্জক পদার্থগুলো তাদের সংখ্যা বেশি, তাই জন্য ক্লোরোফিলের যে রংটা সেটা চাপা পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবং এই যে ক্লোরোফিল সেটা দিয়েই সালোক সংশ্লেষ হচ্ছে। সুতরাং অন্যান্য অ্যাক্সেসরি পিগমেন্ট গুলো অধিক সংখ্যক থাকার জন্য রংটা আলাদা হচ্ছে, কিন্তু তার মধ্যেও সেখানে কি রয়েছে না, ক্লোরোফিল আছে। সেই ক্লোরোফিল দিয়েই কি হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে। তো বুঝতে পারা গেছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটার এক্সপ্লেনেশন হচ্ছে কি না, এটার এক্সপ্লেনেশন হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন অফ অ্যাক্সেসরি পিগমেন্টস, যেটা কি করছে না, যেটা হাইড করছে বা ঢেকে দিচ্ছে, মাস্ক দা হাইড অর মাস্ক দা গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল। এবার বোঝা গেছে? কিন্তু ক্লোরোফিল কিন্তু আছে, হ্যাঁ, এবং সেই ক্লোরোফিলই কি করছে না, প্রধান যে কাজটা করে সূর্যের আলোকে নিয়ে সালোক সংশ্লেষ করছে। সুতরাং ক্লোরোফিল আছে, যেটা প্রধান ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য, যেটা সোলারে যেটা সোলার এনার্জিটাকে ট্র্যাপ করে সালোক সংশ্লেষ করছে। কিন্তু এটার থেকেও বেশি পরিমাণে কি থাকছে দেখো, এটার থেকেও বেশি পরিমাণে থাকছে অ্যাক্সেসরি পিগমেন্টস গুলো। তার ফলে এটার রংটা প্রকাশিত হচ্ছে, সবুজ রংটা নয়। এবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? কিন্তু ক্লোরোফিল আছে এবং তার কাজ করছে, সেজন্য অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার বোঝা গেছে যে কনফিউশন ক্লিয়ার? চলো তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা নিয়েও তোমাদের কনফিউশন ছিল। কোয়েশ্চেনটা বলছে যে এই যে অ্যান্টিবায়োটিক সেটা প্রেসক্রাইব করা হয় না ভাইরাল ইনফেকশনের अगेंस्टे। কেন ভাইরাস ইনফেকশন বা ভাইরাস ঘটিত যে সংক্রমণ তার বিরুদ্ধে কাজ করার বা সেটাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না? এই প্রশ্নটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। এই কোয়েশ্চেনটাও আমি তোমাদের ইউটিউবেও প্র্যাকটিস করিয়েছি, প্লাস ক্লাসেও প্র্যাকটিস করিয়েছি। কি বলেছিলাম আমি তোমাদেরকে? বলেছিলাম যেটা আগে সেটা একটু শুনে নি, সেটা বুঝিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে আসছি। অ্যান্টিবায়োটিক্স কিভাবে কাজ করে না, বেশিরভাগ যে অ্যান্টিবায়োটিক্স, যেমন ধরো পেনিসিলিন যেটা প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, সেটা কি করে না ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বা কোষ প্রাচীর সেটাকে কি করছে না ডিস্ট্রয় করছে, এবং তার ফলে ব্যাকটেরিয়াটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বোঝা গেছে? তো এবার শুধু যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ডিস্ট্রয় করছে তা নয়, এছাড়াও ব্যাকটেরিয়ার কি করছে, সার্ভাইভালটাকে ডিস্ট্রয় করছে, সার্ভাইভ করতে পারছে না, ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে বাধা দান করছে। এইভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্টিবায়োটিক যেমন ধরো পেনিসিলিন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না বিভিন্ন ব্যাকটেরিয়াতে এটা ধ্বংস করছে। কিভাবে না ব্যাকটেরিয়ার কোষের বাইরে আমরা কি জানি, সেল ওয়াল কোষ প্রাচীর আছে, যেটা কি দ্বারা গঠিত হয় না, যেটা গঠিত হয় পেপটাইডোগ্লাইকান দ্বারা। তো এই যে পেপটাইডোগ্লাইকানের যে গঠনটা সেটাকে কি করছে, অ্যান্টিবায়োটিক ডিস্ট্রয় করছে। তার ফলে ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বা তার রিপ্রোডাকশনেও বাধা দিচ্ছে। এবার আসি, এটা তো গেল ব্যাকটেরিয়া। এবার আমরা ভাইরাস সম্বন্ধে কি জানি না, ভাইরাসের আমরা কি জানি না, ভাইরাসের জাস্ট কি থাকে না, ভাইরাসের একটা জেনেটিক মেটেরিয়াল থাকে, সেটাকে বলা হয় জিনোম। সেটা আইদার ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। ঠিক আছে? তাহলে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ জিনোম, সেটা কি আইদার ডিএনএ অর আরএনএ।
এটা উপস্থিত রয়েছে। এবার এটাকে ঘিরে কি থাকে না, এটাকে ঘিরে একটা প্রোটিন কোট থাকে, জাস্ট এটাকে ঘিরে কি থাকে না একটা প্রোটিন কোট থাকে, একটা প্রোটিন আবরণ থাকে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। তো তাহলে দেখো ভাইরাসের কিন্তু নিজস্ব কিন্তু কি ব্যাকটেরিয়ার মতন ভাইরাসের কিন্তু দেখো সেল ওয়াল নেই। ব্যাকটেরিয়ার যেরকম সেল ওয়াল আছে, ভাইরাসের দেখো সেল ওয়াল নেই। জাস্ট ভাইরাস মানে কি, ভাইরাস তো অকোষীয়, তার ক্ষেত্রে কি থাকছে না তার সেন্টারে জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনোম, আর সেটাকে ঘিরে যে প্রোটিন আবরণ ক্যাপসিড উপস্থিত থাকছে, কোনো সেল ওয়াল কিন্তু নেই। বা ভাইরাসের নিজস্ব কিন্তু কোনো মেশিনারিও নেই। এই যে কোষীয় অঙ্গাণু টঙ্গাণু আমরা যেগুলো পড়ি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা উদ্ভিদ কোষ প্রাণী কোষের ক্ষেত্রে, সেই রকম কোনো কোষীয় অঙ্গাণু নিজস্ব তো ভাইরাসের থাকে না। ভাইরাস একটা হোস্ট সেল বা পোষক কোষের বাইরে ইনার্ট হিসেবে কাজ করে, একটা জড় বস্তু হিসেবে কাজ করে। যতক্ষণ না ভাইরাস একটা লিভিং সেল বা একটা হোস্ট অর্গানিজম বা একটা হোস্ট সেলের মধ্যে প্রবেশ করছে, ততক্ষণ তো ভাইরাস একটা জড় পদার্থ হিসেবে কাজ করে, তাই না? এইবার ভাইরাস কি করছে, যখন একটা দেহের মধ্যে প্রবেশ করছে, একটা লিভিং অর্গানিজম বা একটা হোস্ট সেলের মধ্যে প্রবেশ করলো, তারপরে ওই পোষক কোষের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে হাইজ্যাক করে নিচ্ছে, নিয়ে কি করছে নিজের সমস্ত কিছু জিনিস তৈরি করছে। তাহলে ভাইরাসের নিজস্ব তো কিছু নেই, সে কি করছে হাইজ্যাক করছে অন্যের জিনিসটাকে, প্লাস ভাইরাসের সেল ওয়ালও নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে সেই জন্য কি করতে পারে না, মারতে পারে না। সেই জন্য ভাইরাস সংক্রমিত যে রোগ বা ভাইরাল ইনফেকশনের এগেইনস্টে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না। বোঝা গেছে? তাই জন্য অপশন কি হয়ে যাবে এইটা, যে ভাইরাসের কোনো কোষ প্রাচীর নেই বা নিজস্ব কোনো এইটা নেই, মেটাবলিক মেশিনারি নেই, সেই জন্য। ঠিক আছে, বোঝা গেছে? এবার আসবো হচ্ছে, দেখো এটা আমি কতবার করিয়েছি, এই জন্য বলি তোমাদেরকে প্রত্যেককে যে ইউটিউবের যে সেশনগুলো দেয়া হচ্ছে সেই সেশনগুলো প্লিজ ফলো করো। আমার ইউটিউবে যা যা সেশন সেটা যদি ভালো করে ফলো করে যাও তাহলেই দেখবে কোয়েশ্চেন কমন। এই কোয়েশ্চেনগুলো তো তোমাদের কঠিন লেগেছে, কিন্তু এগুলো সব ক্লাসে করানো ছিল। দেখো একটুখানি, হ্যাঁ হয়তো ওই সময়তে তোমাদের কোনো ক্লাস থাকে, তো তারপরে তো এটা ইউটিউবে থাকে, পরে অবশ্যই নিজেরা মনে করে রেকর্ডটা দেখে নিও। বা যে সকল ছাত্রছাত্রীরা নতুন ভর্তি হয়েছো বা নতুন ক্লাস প্রস্তুতি নিতে শুরু করছো ডব্লিউবিসিএস এর 2025-এ, ধরো এখনো পিডব্লিউতে অ্যাডমিশন নাওনি, নিজে নিজে সেলফ স্টাডি করো, তাদেরও বলছি প্লিজ ইউটিউবের সেশনগুলো ভালো করে দেখো। ইউটিউবের সেশনে দেখো এটা করানো ছিল একদম। দেখো ডব্লিউবিপিএসসি ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাবে, 2024 প্রিলিমস দেখতে পেয়েছো পার্ট 2, দেখো 2 নাম্বার যে লেকচারটা আমি করিয়েছি এবং ইউটিউবে করিয়েছি, ফ্রিতে করিয়েছি, এরকম নয় যে যারা ক্লাসে ভর্তি হয়েছে পিডব্লিউতে তাদেরই করিয়েছি, ফ্রিতে ইউটিউবেও করানো ছিল। দেখো প্রশ্নটা কি দিয়েছিলাম আমি, পেনিসিলিন প্রিভেন্টস ব্যাকটেরিয়াল গ্রোথ বিকজ, আমি প্রশ্নটা দিয়েছিলাম যে পেনিসিলিন অর্থাৎ প্রথম যে অ্যান্টিবায়োটিকটা সেটা কিভাবে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে আটকাচ্ছে, কিভাবে ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করছে, কিভাবে করছে না দেখো কি লেখা ছিল, প্রিভেন্ট সেল ওয়াল ফরমেশন, অর্থাৎ কোষ প্রাচীরের গঠনটাতে বাধা দান করছে। এবং দেখো সেদিনও লিখে দিয়েছিলাম যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হচ্ছে, পেপটাইডোগ্লাইকান। সেজন্য প্লিজ ডব্লিউবিপিএসসি ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা ফলো করো, এবং যারা যারা প্রস্তুতি নেওয়া শুরু করেছো একদম ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর আমার যে যে ক্লাসগুলো হয়ে গেছে প্লিজ গিয়ে ভালো করে দেখো, পুরো কোয়েশ্চেন আগামী দিন আবারও কমন পেয়ে যাবে। পার্ট 2-তে দেখবে দেয়া ছিল। এটা গেল ইউটিউবে। এবার দেখো ক্লাসে আমি কিভাবে দিই, ক্লাসে কিভাবে নোটসটা আমি প্রোভাইড করি। যারা যারা অলরেডি ক্লাস করেছো তারা একটু কমেন্টে জানিও তো তারা এই প্রশ্নটা পেরেছিলে কিনা, তোমাদের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। দেখো নোটসটাতে কি লেখা ছিল, পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক যেটা কে আবিষ্কার করেছেন, 1928 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং।
কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন যে পেনিসিলিন কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে, না তার কোষ প্রাচীর ধ্বংসের মাধ্যমে। ইংলিশ বাংলা দুটোতেই দেয়া ছিল। কি তোমরা পারোনি? এই প্রশ্নটাই জাস্ট ঘুরিয়ে দিয়েছে আমাদের WBCS এ, যেটা প্রশ্নটা ছিল ঘুরিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে কি প্র্যাকটিস করিয়েছিলাম, বা আমি তোমাদেরকে যেরকম বুঝিয়েছিলাম যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিভাবে কাজ করে, সেটাই এখানে জাস্ট বলেছে ভাইরাসের এগেইনস্টে কেন কাজ করবে না। সেদিনও ব্যাখ্যা দিয়েছিলাম, সেম এই পুরো জিনিসটা আজকেও বুঝিয়েছি। ক্লাসটা খুলে রেকর্ডটা একবার প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, পুরো বোঝা গেছে এবার? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি ছিল? পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা, সেটা কি হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সেকেন্ড, আর এটা দাগিয়ে দিয়েছি তো, হ্যাঁ, কি হিসেবে ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর কি হবে? রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই তো? আমরা কি জানি না 1971 খ্রিস্টাব্দে, যেটা আমি তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম, আবার একবার বলে দিচ্ছি কারণ কি মেন্সের জন্য আবারও এই জায়গাটা লাগবে, সেজন্য আমি তোমাদের আবারও একবার নোটসটা দেখিয়ে দিচ্ছি। আগে আমি একটু বুঝিয়ে নিই। 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসারে কি হয়েছিল না, জলাভূমি সংরক্ষণের জন্য রামসার চুক্তি হয়েছিল, রামসার কনভেনশন হয়েছিল ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য। তো তারপর কি হয়েছে না, রামসার সাইট হিসেবে জলাভূমিকে ঘোষণা করা হয়েছে। তো পশ্চিমবঙ্গে কটা রামসার সাইট আছে? যারা সক্ষম ব্যাচের ছাত্রছাত্রী আছো, এই যে সমস্ত নোটস গুলো সক্ষম ব্যাচে কিন্তু ছিল, আবারও যারা সক্ষম ব্যাচের ছাত্রছাত্রী আছো বা অন্যান্য ব্যাচের ছাত্রছাত্রী আছো, প্লিজ দেখে নাও। আর ইউটিউবেও করানো আছে, কখন করিয়েছিলাম বলছি। দেখো আমি তোমাদের জন্য আবারও একবার নোটসটা প্রোভাইড করে দিয়েছি, মেন্সের জন্য কাজে লেগে যাবে, প্লিজ ভালো করে দেখে নাও। আমিও পড়িয়ে দেবো আবার, কোনো চিন্তা নেই। যে পশ্চিমবঙ্গে কটা রামসার সাইট আছে? পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে। একটা হচ্ছে কি পূর্ব কলকাতা জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আরেকটা হচ্ছে কি সুন্দরবন জলাভূমি। ঠিক আছে, বোঝা গেল? সুন্দরবন ওয়েটল্যান্ড যেটা রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কটা আছে? দুটো, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আরেকটা হচ্ছে সুন্দরবন। এবার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কত খ্রিস্টাব্দে রামসার সাইট হিসেবে ঘোষণা হয়েছিল? 2002 সালে। সেটাও দেয়া রয়েছে, এইভাবেই আমি নোটস প্রোভাইড করে থাকি। এটা পুরো ক্লাসে নোটসটা দেয়া রয়েছে। তো যারা যারা ক্লাস করেছো তারা জানো ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটসটা দেয়া ছিল। তো এবার এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে জানো, যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কত খ্রিস্টাব্দে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছিল? তখন কিসে টিক মারবে? 2002 সালে। কে ঘোষণা করেছিলেন? ধ্রুবজ্যোতি ঘোষ। আবার যদি বলে সুন্দরবন কত খ্রিস্টাব্দে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছিল? 2019। তাহলে বোঝা গেছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আবার দেখো ইউটিউবেও এটা করানো ছিল। কবে করানো ছিল না 5 নাম্বার ক্লাসে। দেখো 2 নাম্বার ক্লাসে অ্যান্টিবায়োটিকটা কমন পেয়েছিলে, আবার 5 নাম্বার। এই জন্যই বলি বারবার করে ইউটিউবে সেশনটা প্লিজ দেখতে থাকো। যারা যারা ইউটিউব সেশন মিস করো তারা পরে ক্লাস হয়ে যাওয়ার পর, এটা তো রেকর্ড থাকে, রেকর্ড দেখে নিও। বা তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো, WBPSC ওয়ালা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যাদের কাছে নোটস আছে মিলিয়ে দেখে নাও। তাহলে WBCS প্রিলিমস 2024 যে সিরিজটা আমি ইউটিউবে ফ্রিতে নিতাম, দেখো 5 নাম্বার ক্লাসে এটা পুরো করানো ছিল। এই কোয়েশ্চেনটাই তুলে দিয়েছে 2002 সাল, সেদিনও বলে দিয়েছিলাম আমি। ঠিক আছে, চলো তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন বলেছে নিউমেটাফোর সেটা কি মডিফাইড রুট, সেটা নেগেটিভলি জিওট্রপিক শো করে, সেটা কি? সেটা হচ্ছে রেসপিরেটরি রুট বা ব্রিদিং রুট নামেও পরিচিত। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, তোমরা জানো তো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের ওখানে সুন্দরী যে সমস্ত গাছগুলো রয়েছে, তো সেই সবের ক্ষেত্রে মাটির মধ্যে তো সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে না। তো মাটির মধ্যে যেহেতু সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, তো সেই জন্য এই সব গাছেদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ধরো মূলটা যেটা রয়েছে, এই তো ধরো গাছটা, এবার মূলটা যেটা সেটা মাটি থেকে ভার্টিক্যালি এরকম উপরের দিকে উঠে যায়। দেখো
ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে, এবং কি হচ্ছে না গ্র্যাভিটির বিপরীতে, সেই জন্য এই কথাটাকেই বলা হচ্ছে কি বলতো নেগেটিভলি জিওট্রপিক। দেখো মাধ্যাকর্ষের বিপরীত দিকে উঠছে, ভার্টিক্যালি আপওয়ার্ড হচ্ছে ঊর্ধ্বমুখী, সেই জন্য এটাকে বলছে নেগেটিভলি জিওট্রপিক, বুঝলে? তো এই যে জিনিসগুলো এটাকেই বলা হচ্ছে কি নিউমাটোফোর। তার কারণ এই নিউমাটোফোরের মধ্যে কি থাকে না অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে কি হচ্ছে না অক্সিজেনের আদান প্রদান হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে শ্বাসমূল বা রেসপিরেটরি রুট বা ব্রিদিং রুট নামেও এটা পরিচিত। বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো? তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষেত্রে এই যে নিউমাটোফোর বা ব্রিদিং রুটস বা শ্বাসমূল সেটি দেখা যাচ্ছে। দেখো এই যে প্রশ্নটা, এটা দাগিয়েছি তো, হ্যাঁ দেখো এটাও তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাসে করানো ছিল। দেখো কোয়েশ্চেনটা কি রয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ নিউমাটোফোর, সেটাই তো দিয়েছে, গেট অক্সিজেন ফর রেসপিরেশন। দেখো রেসপিরেটরি রুট, সেই জন্যই তো বলা হচ্ছে, প্লাস ক্লাসেও আমি করিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু ক্লাসের নোটস। নিউমাটোফোরের ভূমিকা কি, গেট অক্সিজেন ফর রেসপিরেশন। এই যে দেখেছো, এই যে সুন্দরবনে যারা বেড়াতে গেছো পুরো এইরকম ভাবে দেখতে পাবে পুরো একদম নিউমাটোফোর গুলো, এবং তার জন্য এগুলোর জন্যই বাঘের কি হয় না ওই পায়ের মধ্যে থাবার মধ্যে খাওয়া হয়ে যায় না, ক্ষত হয়ে যায়, এই সমস্ত গুলো ওই লেগে লেগে হয়ে যায় আর কি। আর দেখো এই হচ্ছে নিউমাটোফোর্স, যার মধ্যে কি রয়েছে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে, যার মধ্য দিয়ে ওরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে, অক্সিজেন আদান প্রদান করছে। তাহলে এটাও কমন ছিল, সমস্তটা পারা গেছে। চলো চলে যাব হচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন অনেকে ডিএনএস করেছো, কিন্তু ডিএনএস হবে না, এটা আমি ক্লাসে অনেকবার পড়িয়ে দিয়েছিলাম। সঠিক উত্তর হবে হচ্ছে রুবিস্কো। রুবিস্কো হচ্ছে একটা এনজাইম, যেটা কি হয় না সালোক সংশ্লেষের অন্ধকার দশায় প্রধান ভূমিকা পালন করছে। আমরা কি জানি ফটোসিনথেসিসের দুটো দশা, তো আলোক দশা এবং অন্ধকার দশা। তো আলোক দশায় কি হচ্ছে না জলটা ভেঙে অক্সিজেন বেরিয়ে আসছে। আমি তোমাদের ওয়ান শটেও বলেছিলাম বারবার করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জায়গাটা পড়ে যেতে। তো সালোক সংশ্লেষের আলোক দশা বা লাইট ফেজ বা লাইট ডিপেন্ডেন্ট ফেজে সেখানে কি হলো না জলের ফটোলাইসিস অফ ওয়াটার হচ্ছে, অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, হয়ে অক্সিজেন কি হচ্ছে এয়ারে বেরোচ্ছে, দিয়ে সমস্ত জীবগুলো আমরা এই অক্সিজেনটাই নিচ্ছি। আর সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা রয়েছে, দেখো এটা হচ্ছে লাইটে আলোক দশায়, আর অন্ধকার দশায় কি হচ্ছে না অন্ধকার দশায় আরইউবিপি, এটা কোথায় থাকে কি বলেছিলাম, প্রেজেন্ট ইন দা স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট। প্রেজেন্ট ইন দা স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় অবস্থিত এটা। এই আরইউবিপিটা কি করছে না পরিবেশের কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে, করে আরইউবিপি আর কার্বন ডাই অক্সাইড মিলে বিক্রিয়া করে ফার্স্টে ফসফোগ্লিসারিক অ্যাসিড হয় এবং তারপর সেখান থেকেই গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে এই যে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা ডার্ক ফেজ, সেখানে কি করছে না এই রুবিস্কোটা সাহায্য করছে। কিভাবে না রুবিস্কো এইখানটাতে সাহায্য করে। যখন আরইউবিপি রাইবিউলোজ 1,5 বিসফসফেট এই কম্পাউন্ডটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে, তখনই কোন এনজাইমটা ব্যবহৃত হয় না রুবিস্কো।
ঠিক আছে, এবার বোঝা গেছে পুরো নাম কি, সব বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। এই রুবিস্কোই সমস্ত সমস্ত গ্রিন প্ল্যান্টসে রয়েছে, শৈবালের ক্ষেত্রে রয়েছে, সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এটা রয়েছে এবং ফটোসিনথেসিসের অন্ধকার দশায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি করছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, তারপর সেখান থেকে আরো বিক্রিয়া করে ফাইনালি কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তো এই রুবিস্কো কি না, রুবিস্কো হচ্ছে একটা এনজাইম। আমি তোমাদের কিভাবে ক্লাসে আমি দিয়েছি, যারা ক্লাস করেছো তারা প্লিজ কিন্তু কমেন্টে জানিও, আমি অপেক্ষায় থাকবো তোমাদের জন্য। যে একদম মনে পড়েছে, পুরো সাকশম ব্যাচে পুরো এগুলো দেয়া ছিল, শুধু সাকশম কেন, সমস্ত ব্যাচেই। তো অন্যান্য ব্যাচ থেকেও যারা WBCS দিয়েছো তারাও পারবে, আর সাকশম WBCS এর যে ব্যাচটা আমাদের, সেই ব্যাচে তো এটা ছিলই। দেখো রুবিস্কো কি না, রুবিস্কো হচ্ছে একটা, কি লেখা ছিল না, হোল বায়োস্ফিয়ার বা পুরো লিভিং ওয়ার্ল্ডের মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন হচ্ছে রুবিস্কো। ঠিক আছে, বোঝা গেছে? এবার এই রুবিস্কো হচ্ছে কি একটা এনজাইম, আর সমস্ত এনজাইম কি ছিল না, প্রোটিন ধর্মী। অল এনজাইমস আর প্রোটিন ধর্মী। এইটাই নোটসটা পুরোটা দেয়া ছিল, এটা পুরো নোটসটাই আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে রুবিস্কো হচ্ছে কি না, রুবিস্কো হচ্ছে একটা এনজাইম, আর সমস্ত এনজাইম কি হিসেবে কাজ করে না, দেখো সমস্ত এনজাইম হচ্ছে প্রোটিন। এখানে যদিও একটা এক্সেপশন আছে, সেটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম, ওরা জানে ক্লাস যারা করেছিল, এক্সেপ্ট কি হয়ে যাবে, রাইবোজাইম, তার কারণ এটা আরএনএ প্রকৃতির হয়। এই এনজাইমটা বাদ দিয়ে জেনে রেখে দাও, বাকি সমস্ত উৎসেচক কিন্তু প্রোটিন ধর্মী। এটা মেন্সেরও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, যে সমস্ত প্রোটিন হলো, বা ধরো এরকম দিল যে সমস্ত প্রোটিন, সমস্ত উৎসেচক প্রোটিন ধর্মী, ব্যতিক্রম, তখন কিসে ঠিক মারবে? রাইবোজাইম, কেন কি রাইবোজাইম আরএনএ প্রকৃতির হয়। যাই হোক, তো এই রুবিস্কোই হচ্ছে তাহলে কি সবচাইতে বেশি লিভিং ওয়ার্ল্ডে যে উৎসেচকটা পাওয়া যায়, সেটা হচ্ছে রুবিস্কো। এটা গেল আমি ক্লাসে বলা ছিল, আমি ইউটিউবেও বলে দিয়েছিলাম। কখন বলেছিলাম তোমরা একটুখানি দেখে নিও, 4 নাম্বার যে সেশনটা চলছিল WBPSC वाला চ্যানেলে গিয়েই দেখে নেবে। দেখো কি লেখা ছিল, মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন দা বায়োস্ফিয়ার, সেখানে আমি বলেছিলাম রুবিস্কো। এবং দেখো রুবিস্কো হচ্ছে পুরো নাম কি লেখা রয়েছে, প্ল্যান্ট বা পুরো লিভিং ওয়ার্ল্ড বললে রুবিস্কো হবে সঠিক উত্তর। রুবিস্কোর পুরো নাম রাইবিউলোস 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। বোঝা গেছে, যেটা হচ্ছে একটা উৎসেচক, যেটা সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ব্যবহৃত হয়। তাহলে দেখো ইউটিউবের সিরিজগুলো কেন মিস করতে বারণ করি, যারা রেগুলার ইউটিউবের সিরিজ দেখো, ধরো এখানে পিডব্লিউ থেকে ক্লাস করছো না, কিন্তু যারা রেগুলার আমার ইউটিউবের সিরিজ দেখো, তারা অর্ধেক কোয়েশ্চেন কিন্তু কমন পেয়েছো। সেজন্য প্লিজ সিরিজগুলো ভালো করে দেখতে থাকো বারবার। এই জন্যই তোমাদেরকে বলি, কোয়েশ্চেনগুলো অনেক ভাবনা চিন্তা করেই বানানো। ঠিক আছে, চলো তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন। বোঝা গেছে, সকলের বুঝতে পেরে গেছো যে জীব জগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম কি হয়ে যাবে, রুবিস্কো। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা তো আমি একদম পরীক্ষা দিতে যাওয়ার আগেই, রবিবার পরীক্ষা ছিল আর শুক্রবার দিন আমি ইউটিউবে পড়িয়ে দিয়েছিলাম। শুক্রবারের আগেও বহুবার পড়িয়েছি, শুক্রবারও আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। যারা যারা শুক্রবারের লেকচার দেখো নি, তাদের আমি বলেছিলাম বারবার যে ক্লাসটা প্লিজ পরে দেখে নিও, কিন্তু বহু ছাত্রছাত্রী আছো যে তারা কি করেছিলে না, একদমই আর সময় পাওনি, দেখে উঠতে পারোনি। যারা দেখে গেছে তারা আমাকে বেরিয়েই বলেছে ম্যাম ফ্রাইডে করিয়েছেন আর সানডে পরীক্ষা দিয়েছে। কি কোয়েশ্চেনটা ছিল, বলছে সাইনাপসিস কখন ঘটে, তাই তো? তো সাইনাপসিস মানে কি, সাইনাপসিস মানে কি, চলো নোটসে দেয়া ছিল, আমি সেটাই বলবো। এই দেখো, এই রকম ভাবে নোটসটা আমি প্রোভাইড করে থাকি। নোটসটা কি কমন, চেনা যাচ্ছে? WBCS যারা প্রস্তুতি নিচ্ছিলে, সমস্ত ব্যাচ, যতগুলো ব্যাচ আমি লাস্ট ধরো 1 বছর ধরে যা যা ব্যাচ হয়েছে WBCS এর, সমস্ত ব্যাচের সেল ডিভিশনের নোটসটা খুলে দেখো তো, একদম ইংলিশ বাংলা এটাই দেয়া ছিল কিনা। এরকম তো নয় কপি পেস্ট করেছি স্ক্রিনশট নিয়ে, পরে তোমরা নিজেরা মিলিয়ে দেখো, দেখে বলো আমাকে এইটাই ছিল কিনা।
কি ছিল? জাইগোটিন। আমি কি বলেছিলাম যে মিওসিসের ক্ষেত্রে দুবার কোষটা পরপর বিভাজিত হয় এবং দুবার বিভাজিত হচ্ছে, তো তার মধ্যে প্রোফেজ 1 যেটা প্রোফেজ 1 এর দ্বিতীয় পর্যায়, সেকেন্ড স্টেজ, তার কারণ মিওসিস কোষ বিভাজনের যে প্রোফেজ 1 তার আবার 5টা উপদশা আছে, মনে পড়ছে? মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 তার 5টা সাবফেজ ছিল। কি কি ছিল? লেপ্টোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, তারপর হলো প্যাকেটিন, তারপর হলো ডিপ্লোটিন, and last ডায়াকাইনেসিস। ঠিক আছে, ওকে, ডান হয়েছে। তাহলে এইটাই তো ছিল ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, তারপর ফোর্থ, আর এই হলো ফিফথ। তো এই যে জাইগোটিন সেকেন্ড ফেজ যেটা, সেকেন্ড স্টেজ যেটা, সেখানেই কি হচ্ছে না দুটো ক্রোমোজোমের জোর বাঁধার ঘটনা হচ্ছে। আর এই যে দুটো ক্রোমোজোম জোর বাঁধছে, এই ঘটনাটাকেই বলা হয় কি সাইন্যাপসিস। বোঝা গেছে? ক্লিয়ার হলো যে ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমের জোর বাঁধার ঘটনা। দেখো একটা ব্লু কালারের আছে, একটা রেড কালারের ক্রোমোজোম আছে, দেখা গেল। এবার দুটো ক্রোমোজোম দেখো জোর বেঁধেছে। তো এই যে দুটো ক্রোমোজোম জোর বেঁধেছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে সাইন্যাপসিস। এবার যেই সাইন্যাপসিস হয়ে গেল, পরবর্তী দশা কি হবে? প্যাকেটিন। সেখানে গিয়ে কি হবে না জিনের আদান প্রদান হবে, অর্থাৎ ক্রসিং ওভার ঘটতে দেখা যাবে। এটা ক্লাসেও তোমাদের বলেছিলাম, ইউটিউবে শুক্রবারই দেখিয়েছিলাম। দেখো 10 নাম্বার যে ক্লাসটা রয়েছে, তোমরা যদি দেখে যেতে, ফ্রাইডেই করিয়েছিলাম। যারা ফ্রাইডে ক্লাসে ছিলে তারা জানো। দেখো ফ্রাইডের ক্লাসেই খুলে দেখো, 5 দিন আগেই দেখো, 5 days আগেও দেখাবে হয়তো, তো সেই ক্লাসেই করানো ছিল। কি আছে বলেছিলাম? সাইন্যাপসিস বলতে কি বোঝো, এবং সাইন্যাপসিস বলতে কি বোঝো? পেয়ারিং অফ হোমোলগাস ক্রোমোজোম। লিখে দিয়েছিলাম আমি যে সাইন্যাপসিস হচ্ছে কোন দশায়? জাইগোটিন। আর সাইন্যাপসিসের পরবর্তী প্যাকেটিন দশা, সেখানে কি হচ্ছে? ক্রসিং ওভার। সেজন্য তোমরা যারা মেন্সের প্রস্তুতি নিচ্ছ, দেখো প্রিলিমসে কি দিল? সাইন্যাপসিস কখন ঘটতে দেখা যাচ্ছে, তো এটা দিয়েছে হচ্ছে প্রিলিমসে। আবার সাইন্যাপসিস কখন ঘটছে? জাইগোটিন দশা করেছি। মেন্সে গিয়ে প্রশ্নটা কি দেবে? ক্রসিং ওভার কখন ঘটতে দেখা যায়, তখন কিসে টিক মেরে আসবো? প্যাকেটিন দশা। বা ক্রসিং ওভার বলতে কি বোঝো, কিসে টিক মারবো? এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। এবার বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো। আর কি আঁকবো? দেখো এখানেও ছবিতে আঁকা আছে, ইউটিউবে গিয়ে তোমরা দেখো, প্লাস এখানে থেকেও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? জাইগোটিন। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন কি ছিল? এই কোয়েশ্চেনটা আমি তোমাদের ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম, তারপরেও কিছুজন ভুল করে এসেছো। আমি বারবার বলেছিলাম কোয়েশ্চেন ভালো করে পড়তে। কি দিয়েছে? ক্যারিড অক্সিজেনেটেড ব্লাড। বলেছে কোন, এখানে 4টে রক্তবাহ দিয়েছে, তার মধ্যে বলছে কোনটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কোনটা অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করছে। দেখো নোটসে তো দেয়াই রয়েছে। সক্ষম ব্যাচের ডব্লিউবিসিএস এর যে ব্যাচ বা অন্যান্য ব্যাচে বাংলা ইংলিশ নোটসটা চেনা লাগছে। সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেশন 1 বা সার্কুলেটরি সিস্টেম, কোনো ব্যাচে সার্কুলেটরি সিস্টেম দিয়েও করিয়েছি, কোনো ব্যাচে ডব্লিউবিসিএস ব্যাচে সার্কুলেশন দিয়ে করানো আছে, ওই জন্য ডব্লিউবিসিএস অনুযায়ী দিয়েছি। সার্কুলেশন 1 এর লেকচারটা খোলো, খুললেই দেখতে পাবে এটা পুরো দেয়া ছিল নোটসে, ইউটিউবেও করানো ছিল। তার আগে আমি তোমাদের একটু ট্রিক্সটা শিখিয়ে দিই, দিয়ে তারপরে বলছি। এখানে কি বলেছে? বলেছে যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আমি তোমাদের কি বলেছিলাম ছাত্রছাত্রীরা? আর্টারি আর ভেন, এটা আমি তোমাদের ওয়ান শটেও ট্রিক্সটা শিখিয়ে দিয়েছিলাম যে আর্টারি মানে কি করছে? আর্টারি মানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। অক্সিজেন রিচ বা অক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেন রিচ যে রক্তটা, সমৃদ্ধ যে রক্তটা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
ঠিক আছে, তাহলে কি করছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করছে। কিন্তু আমি বারবার করে তোমাদের বলে দিয়েছিলাম এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, এক্সেপ্ট পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কি করছে না ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, পালমোনারি আর্টারি কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, আবার ভেন, ভেন মানে কি হচ্ছে? ভেন মানে ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড রিচ, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখানেও কি ছিল? একটা ব্যতিক্রম ছিল, এক্সেপ্ট পালমোনারি ভেন। পালমোনারি ভেন কি করে না অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করছে। এবার বোঝা গেছে? পুরো ক্লিয়ার হলো? ডান। তোমরা কি করেছো? তোমরা আটারি দেখেই অনেকে আটারিতে টিক মেরে এসছো, আর তোমরা এই যে আটারিতে যে টিক মেরে এসছো সেটা দেখো কি আটারি লেখা ছিল? পালমোনারি আটারি লেখা ছিল। পালমোনারি আটারি কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করছে। দেখো লেখা আছে পালমোনারি আর্টারি কি করছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। আর এখানে দেখো কি দিয়েছিল? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন দিয়েছিল। তাই জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে না সঠিক উত্তর হবে পালমোনারি ভেন। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেন। যেটা কি করছে না, যেটা আমি কিভাবে বলি তোমাদেরকে, কিভাবে ক্লাসে শেখাই যে এই হচ্ছে আমাদের হিউম্যান হার্ট, তাই তো? এই হলো, দেখো এই হলো হিউম্যান হার্ট। তো হিউম্যান হার্টের আমি মোটামুটি একটা করে দিচ্ছি। দেখো এই হলো চারটে প্রকোষ্ঠ, লেফট আট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট আট্রিয়াম রাইট ভেন্ট্রিকল। মনে পড়েছে? বাম অলিন্দ বাম নিলয়, বাম ডান অলিন্দ ডান নিলয়। এবার এই লেফট আট্রিয়ামে কি হচ্ছে না অক্সিজেন রিচ ব্লাড নিয়ে কে আসছে না পালমোনারি ভেন। বোঝা গেছে? পুরো ক্লিয়ার হয়েছে? এটাই জানতে চেয়েছিল। কি হয়েছে না লাংস থেকে বা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে কে আসে? কে আসে না ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন। মনে থাকবে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? আর কিন্তু ভুল করো না, ঠিক আছে? প্রশ্ন ভালো করে পড়ো, অপশন ভালো করে পড়ো। এটাই ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা দিয়ে প্রশ্নটা ছিল। দেখো ক্লাসেও করানো ছিল, ক্লাসে পুরো নোটসে দেয়া ছিল যে ভেন ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি ভেন, যেটা কি করছে না ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড হার্টে নিয়ে আসছে, বা আরো স্পেসিফিক্যালি বললে লেফট আট্রিয়ামে নিয়ে আসছে। দেখো শিরাগুলো ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি শিরা অর্থাৎ ফুসফুসীয় শিরা ব্যতীত, যেটা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসছে। তাহলে পড়ানো ছিল। আবার দেখো এমসিকিউ 19 নাম্বার লেকচারটা খুলবে, 19 পার্ট 19এও পুরো দেয়া ছিল ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোথায় আসে, বাম অলিন্দ। সেদিনও দেখো নোটসটা খুলে বা ইউটিউবটা খুলে একবার 19 নাম্বার লেকচারটা খুলে দেখো, সেদিনও আমি পুরো বুঝিয়ে দিয়েছিলাম এই ছবি এঁকে। তারপরেও তোমরা ভুল করেছো, সেজন্য এখানে দেয়া ছিল। দেখো পালমোনারি আর্টারি কি করছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। ইউটিউবের যে ফ্রি সেশনগুলো রয়েছে, যে অনেক সময় ক্লাস যে ম্যাম আমি এফোর্ড করতে পারিনি, সেই জন্য ব্যাচে ক্লাস নিতে পারিনি, অ্যাপে ক্লাস করতে পারিনি, ঠিক আছে? তার জন্যই তোমাদের জন্য ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই ইউটিউবে ফ্রিতে ক্লাস দেয়া হয়। সেই ফ্রি ক্লাসেও দেখো আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছিলাম। ইউটিউব সেশন থেকে ফ্রিতেই তো কত কোয়েশ্চেন গুলো এসেছে। তো সেই জন্য প্লিজ WBPSC ওয়ালা চ্যানেলটাকে ফলো করতে থাকো, তার কারণ আগামী দিনও তোমাদের প্রচুর এই যে শুরু হবে এবার মেন্সের ক্লাস ফ্রিতে ইউটিউবে শুরু হচ্ছে, সেজন্য প্লিজ চোখ রাখতে থাকো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নি। পরবর্তী প্রশ্নটাও আমি জাস্ট রিসেন্ট করে দিয়েছি, তোমরা বুধবারের লেকচার দেখো। রবিবার পরীক্ষা ছিল আর বুধবার দিনই আমি এটা করিয়ে দিয়েছিলাম। চ্যানেলে যাও দেখো। কি বলেছিলাম আমি? বলেছিলাম
প্রশ্নটা কি দিয়েছে, প্রশ্নটা বলেছে যে ভারত সরকার বিনামূল্যে এইচপিভি টিকাকরণ শুরু করছে ফ্রিতে, কার হাত থেকে রক্ষার জন্য? দ্য সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার। কি হচ্ছে না, এই যে ধরো আমি যদি চট করে এঁকে নিই তাহলে কি দেখতে পাবো, এই হলো ওভারি, তারপরে এই হচ্ছে কি না ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? দেখো এই হলো ওভারি মানে ডিম্বাশয়, আর এই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর তার পরবর্তী অংশটা হচ্ছে কি ইউটেরাস, তাই তো? এটা হচ্ছে কি ইউটেরাস, জরায়ু। এবার ইউটেরাসের যে লোয়ার পার্টটা যেটা, সেটাকে বলা হচ্ছে কি না ইউটেরাসের যে লোয়ার পার্টটা সেটা হচ্ছে সার্ভিক্স, আর সার্ভিক্সের পরবর্তী যে অংশটা একদম লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে কি ভ্যাজাইনা। বুঝতে পেরেছো? তাহলে সার্ভিক্স কোন জায়গাটা ক্রিস্টাল ক্লিয়ার হলো সকলে? এই হচ্ছে পুরো গল্পটা। তাহলে দেখো ইউটেরাসের যে লোয়ার পার্টটা যেটা সেটা হচ্ছে সার্ভিক্স, ন্যারো যে টিউবটা সেটা হচ্ছে সার্ভিক্স, যেটা কি করেছে না ইউটেরাস আর ভ্যাজাইনাকে কানেক্ট করে। তো এই সার্ভিক্সের মধ্যে দেখা যাচ্ছে যে ম্যালিগন্যান্ট যে সেলগুলো বা ম্যালিগন্যান্ট যে টিউমার সে অর্থাৎ ক্যান্সার ডেভেলপ করছে, এবং সারা বিশ্বে নট অনলি ভারতবর্ষ, সারা বিশ্বে প্রতি বছর মহিলারা সার্ভাইকাল ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। তো এই যে সার্ভিক্সের যে কোষগুলোতে ম্যালিগন্যান্সি যখন দেখা যাচ্ছে অর্থাৎ সার্ভাইকাল যে ক্যান্সার, তার প্রধান কারণ বলছে যে রিসার্চ বলছে প্রায় 98 থেকে 99% কারণ হচ্ছে কি না সার্ভাইকাল ক্যান্সারের কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি। কেন পুরো নাম লিখলাম না, পরের পেজেই দেয়া রয়েছে সেজন্য এখন আর লিখলাম না। তো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নারীদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য কি করা হলো না এইচপিভি টিকাকরণ। দেখা যাচ্ছে এই যে সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেস্ট যে প্রিভেনশনটা সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন। যদি এইচপিভি ভ্যাকসিনেশনটা নিয়ে নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সেই কারণেই এই যে এইচপিভি যে ভ্যাকসিনটা সেটা ভারত সরকার, তোমরা জানো নিশ্চয়ই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই ফেব্রুয়ারি এটাকে বিনামূল্যে টিকাকরণটাকে ঘোষণা করেছেন। সারা ভারতবর্ষে এইচপিভি ভ্যাকসিনটা বিনামূল্যে প্রদান করা হবে। আপাতত 14 বছর বয়সী যে কিশোরীরা তাদেরকে দিয়ে শুরু হচ্ছে, যাতে করে নারীদের ভবিষ্যৎটা সুরক্ষিত হয়, সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে তারা রক্ষা পায়। এবার দেখো জিনিসটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে একদম এই যে 5 দিন আগে, ধরো 5 দিন আগে মানে আমি তো এটা ধরো কালকে বা পরশু তোমরা কবে দেখবে, যাই হোক তার হিসেবে যদি দেখো, তো তার মানে এই যে বলছিলাম না একদম ভেরি রিসেন্ট 9 নাম্বার ক্লাস, দেখো 10 নাম্বার ক্লাসে আমি সাইন্যাপসিসটা দেখেছিলাম, করিয়েছিলাম, আর 9 নাম্বার ক্লাসেই দেখো করানো ছিল 5 দিন আগেই করিয়েছি, গত সপ্তাহেই করিয়েছি। কি আছে না এই কোয়েশ্চেনটাই দিয়েছিলাম, সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ কি? তো সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আমি দিয়েছিলাম সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওরা প্রশ্নটা উল্টো দিয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনেশন সেটা কার হাত থেকে রক্ষা করবে? কার হাত থেকে রক্ষা করবে? সার্ভাইকাল ক্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? সেজন্য রিসেন্ট যে সমস্ত আমার ইউটিউব সিরিজগুলো গেছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর জন্য ভালো করে দেখে নাও। যারা এখনো দেখোনি তাদেরকে বলছি 2025-এর ডব্লিউবিসিএস পরীক্ষা যদি লক্ষ্য হয়, প্লিজ সিরিজটা ভালো করে দেখতে থাকো। সমস্তটা কোয়েশ্চেনগুলো যেগুলো হয়ে গেছে রিভিশন করো, আর যারা দেখোনি তারা প্লিজ দেখো। মেন্স যাদের রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 141 নাম্বার প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমি ক্লাসেও করিয়েছি, ইউটিউবেও প্র্যাকটিস করিয়েছি, এটা খুব সোজা প্রশ্ন ছিল। বলছে যে উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন কোনটা, অর্থাৎ গ্রোথ ইনহিবিটিং হরমোন বা গ্রোথ রিটার্ডিং হরমোন কোনটা। কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড। কেন কি বাকি যে তিনটে রয়েছে যদি প্রথম থেকে দেখি, দেখো ফার্স্টে কি রয়েছে? অক্সিন। তো অক্সিন কি করে? অক্সিন হচ্ছে গ্রোথ প্রমোটিং হরমোন, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, তাই না? কোষের বৃদ্ধি ঘটাচ্ছে, সেল ইলংগেশন করছে, এবং তার ফলে কি হচ্ছে না উদ্ভিদের যে কাণ্ড রয়েছে, ডালপালা রয়েছে, মূল রয়েছে, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সেজন্য অক্সিন হচ্ছে, এবং অক্সিন প্রধান বলতেই পারো যে গ্রোথ প্রমোটিং হরমোন, অর্থাৎ বৃদ্ধিতে সহায়ককারী হরমোন। নেক্সট হচ্ছে জিব্বারেলিন। জিব্বারেলিনও কি? জিব্বারেলিনও উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, গ্রোথ প্রমোটিং হরমোন। স্টেম ইলংগেশন, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ফুল পরিস্ফুটনে বা ফুল ফোটাতে সাহায্য করে, ফ্লাওয়ারিং এ হেল্প করে জিব্বারেলিন। আর সাইটোকাইনিন, সাইটোকাইনিন তো আমি ভেঙে ভেঙেই শিখিয়ে দিয়েছি যে সাইটো মানে হচ্ছে কোষ, আর কাইনিন মানে হচ্ছে বিভাজন থেকে এসছে, কাইনেসিস থেকে এসছে। তো সাইটোকাইনিন কি করছে? কোষ বিভাজন ঘটাচ্ছে। তো কোষ বিভাজন যদি ঘটে তাহলে কি হবে? কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, আর কোষের সংখ্যা বৃদ্ধি পেলে উদ্ভিদটারও বৃদ্ধি হবে। সুতরাং এটাও কিন্তু একটা গ্রোথ প্রমোটিং হরমোন। বোঝা গেছে? ক্লিয়ার হলো? এবার দেখো লাস্ট অপশনটা যেটা কি না অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড কি না অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে গ্রোথ রিটার্ডিং হরমোন। গ্রোথ রিটার্ডিং হরমোন অর্থাৎ বৃদ্ধিতে বাধা দান করছে। তার কারণ এটা কি করছে না পাতার এজিং অর্থাৎ পাতার বার্ধক্যকে এনহ্যান্স করছে, ত্বরান্বিত করছে। শুধু পাতা না, উদ্ভিদেরই এজিং মানে সেনেসেন্স এজিং বার্ধক্যকে ত্বরান্বিত করে। এছাড়াও ফুল, ফল, পাতা ইত্যাদি ঝরে পড়তেও সাহায্য করছে। সেজন্য অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দানকারী হরমোন, গ্রোথ রিটার্ডিং বা গ্রোথ ইনহিবিটিং হরমোন। বোঝা গেছে? এছাড়াও অ্যাবসিসিক অ্যাসিড তোমরা জানো, আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। অ্যাবসিসিক অ্যাসিড কি করছে না উদ্ভিদের প্ল্যান্টের ক্ষেত্রে স্ট্রেস হরমোন নামেও পরিচিত। তার কারণ যখন এনভায়রনমেন্টাল কোনো স্ট্রেস কন্ডিশন হচ্ছে, ধরো খরা হয়েছে, ড্রট হয়েছে, তখন অ্যাবসিসিক অ্যাসিড কি করছে না তখন অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের পত্ররন্ধ্রগুলোকে বন্ধ রাখতে সাহায্য করছে। ক্লোজার অফ স্টোমাটা, পত্ররন্ধ্রগুলোকে বন্ধ রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছো? এবার পত্ররন্ধ্র যখন বন্ধ থাকছে তখন কি হচ্ছে? প্রিভেন্ট লস অফ ওয়াটার। উদ্ভিদের দেহ থেকে জলটা আর বেরোচ্ছে না, তার কারণ পত্ররন্ধ্র দিয়েই কি হচ্ছে? উদ্ভিদের যে জলটা সেটা পত্ররন্ধ্র দিয়েই তো বাষ্পমোচনের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। তো ধরো মাটিতে খরা হয়েছে, মাটিতে জলের অভাব, তাহলে মাটিতে জলের অভাব তার উপর যদি আবার পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে তো উদ্ভিদের দেহ থেকে সব জল বেরিয়ে যাবে। তো একে জল সব বেরিয়ে যাচ্ছে, তার উপর আবার মাটিতে অভাব, দেহেও জল আছে না, তাহলে তো উদ্ভিদটা ডিহাইড্রেশন হয়ে মরে যাবে, ডিহাইড্রেটেড হয়ে মরে যাবে। সেই জন্য যখন ড্রট বা খরা হয় তখন কি হয় না অ্যাবসিসিক অ্যাসিড পত্ররন্ধ্রগুলোকে বন্ধ করে দেয়, যার ফলে কি হচ্ছে? ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচন আর হবে না, উদ্ভিদের দেহে জলটা সংরক্ষিত হবে। সেই কারণে অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হচ্ছে স্ট্রেস হরমোন। সেজন্য যারা পরবর্তী পরীক্ষা মেন্সের জন্য নিচ্ছ বা WBCS পরবর্তীর জন্য প্রস্তুতি নিচ্ছ, পরবর্তীকালে প্রশ্ন এরকম দিতে পারে উদ্ভিদের কোনটি স্ট্রেস হরমোন। সেজন্যই আজকে আমি শিখিয়ে দিলাম। আজকেরটা যে শুধু অ্যানালাইসিস তা নয়, তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি যে পরবর্তী স্টেজে গিয়ে কিরকম প্রশ্নও থাকতে পারে। সেজন্য প্লিজ পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। তো তাহলে অ্যাবসিস ধরো এরকম কোয়েশ্চেন দিল যে উদ্ভিদের ক্ষেত্রে কোনটি স্ট্রেস হরমোন, তখন কিসে টিক মেরে আসবো? অ্যাবসিসিক অ্যাসিড। তো চলো চলে যাচ্ছি। দেখো বায়োলজির যে ওয়ান শট তোমরা দেখেছো, জানো তোমরা বহু ছাত্রছাত্রী দেখেছো WBCS প্রিলিমস 2024-এর ঠিক আগে এক সপ্তাহ আগেই এই ওয়ান শটটা WBPSC ওয়ালার চ্যানেলে প্রকাশিত হয়েছিল। আমার এই ওয়ান শটটা, সেই ওয়ান শটে দেখো খুলে পুরো এই জিনিসটা দেয়া ছিল, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, সব দেখো কি লেখা ছিল? গ্রোথ প্রমোটার, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে। আর অ্যাবসিসিক অ্যাসিড কি লেখা ছিল? দেখো ভিডিওটা, বৃদ্ধিতে বাধা দান করে। প্লাস
আমি তোমাদের WBCS সক্ষম ব্যাচে কিন্তু এই নোটসটা দেয়াই আছে। WBCS এর যারা ব্যাচ করছো, সক্ষম ব্যাচে যারা ক্লাস করেছো বিভিন্ন, তারা প্রত্যেকেই জানো এই নোটসটা দেয়া ছিল। কি না, এটা হচ্ছে গ্রোথ রিটার্ডিং হরমোন, দেখো বৃদ্ধিতে বাধা দানকারী হরমোন। আরেকটা জিনিসও এটাও দেখো স্ট্রেস হরমোন দেয়া আছে, যেটা আমি বলছিলাম তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে পরবর্তীতেও দেখো কাজে লাগার জন্যই দেখো আমি নোটসটা, আমি এটাকে কেটে দিতেই পারতাম, কিন্তু ভাবলাম না ঠিক আছে, ওরা তো প্রস্তুতি নিচ্ছে, পরবর্তীটার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের কাজে লেগে যাবে। তাহলে ক্লিয়ার, প্রত্যেকের মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন কি ছিল, এটা তো খুব সোজাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, অ্যাবসেসিক অ্যাসিডে টিক মেরেছি তো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট প্রশ্নটা যে ওয়াটার অ্যাভেলেবল হচ্ছে প্ল্যান্টের দেহে, জলটা যেটা আর কি মাটি থেকে যে জলটা আসে সেটা কি জল, সেটা কিন্তু ক্যাপিলারি ওয়াটার হবে। দেখো প্রথম কথা হচ্ছে সি আর ডি তো হবেই না, মিনারেল ওয়াটার হবে না, তার কারণ মিনারেল ওয়াটার মানে যেটা এই যে জলের বোতলের যে মিনারেল ওয়াটার যেটা দেখতে পাও, যার মধ্যে ডিজলভড দ্য মিনারেলস থাকে, সেটাই মিনারেল ওয়াটার। এই বিসলেরি কিনলে এইসব, এটা তো হবেই না, এটা তো হবেই না কেমিক্যালি বাউন্ড ওয়াটার। এবার অনেকে ভাবছিলে যে অপশন এ কেন হবে না, জিনিসটা আমি বলে দিই, আগে এ থেকেই শুরু করছি তারপরে আসছি। দেখো এই যে হাইগ্রোস্কোপিক ওয়াটার, এটা কি জিনিস জানো? হাইগ্রোস্কোপিক ওয়াটার মানে কি? এটা মানে হচ্ছে এই জলটা কিন্তু মাটির সঙ্গে টাইটলি বাউন্ড থাকে, টাইটলি বাউন্ড উইদিন বা উইথ দ্য সয়েল, মাটির সঙ্গে কিন্তু এটা দৃঢ়ভাবে আঁকড়ে থাকে, তাই জন্য এটা কিন্তু অ্যাভেলেবল থাকে না। ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু এটা মাটির সঙ্গে একদম দৃঢ়ভাবে আঁকড়ে থাকে, সেজন্য এই জলটা মাটি থেকে উদ্ভিদের দেহে পৌঁছায় না, সেজন্য অপশন এ কিন্তু হবে না উত্তর। সঠিক উত্তর হবে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার বা বাংলায় কৈশিক জল বলে, এটার মানে হচ্ছে মাটির মধ্যবর্তী যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে, সেই সূক্ষ্ম কণাগুলোতে যে জলটা থাকে, সেই জলটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল, যেটা খুব সহজেই মূল থেকে গাছের উদ্ভিদের দেহে পৌঁছচ্ছে। বোঝা গেছে? পুরো ক্লিয়ার? সেই জন্য উদ্ভিদের দেহে মাটি থেকে কোন জলটা যায় সেটা ক্যাপিলারি ওয়াটার, তার কারণ মাটির মধ্যবর্তী যে সূক্ষ্ম কণাগুলো থাকে, যে পোর্স গুলো রয়েছে উইদিন দা সয়েল, যে ছোট ছোট যে পোর্স গুলো উইদিন দা সয়েল, যার মধ্যে এই জলটা যে থাকে ক্যাপিলারি ওয়াটার, সেটাই সহজে কি হচ্ছে না উদ্ভিদের দেহে পৌঁছতে পারছে। নেক্সট চলে যাব হচ্ছে পরবর্তী লাস্ট যেটা বায়োলজির প্রশ্ন ছিল, যে অনেকের এটা নিয়ে অনেক কিছু, যে মডার্ন হিউম্যান হোমোসেপিয়েন্স তার সঙ্গে নিয়ারেস্ট কোনটা, নিকটতম কোনটা? সঠিক উত্তর হবে শিম্পাঞ্জি, বনোবো। তার কারণ মডার্ন হিউম্যান হোমোসেপিয়েন্সের 98 থেকে 99% দেখা গেছে ডিএনএ শেয়ার করছে কার সঙ্গে বলতো? নিয়ারেস্ট হচ্ছে কি শিম্পাঞ্জি, বনোবোর সঙ্গে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যে ইভলিউশনারি যদি আমরা রিলেশনশিপ দেখি, বিবর্তনের দিক থেকে যদি দেখি, দেখবো যে আধুনিক মানুষ তার 98 থেকে 99% ডিএনএটা শেয়ার করছে কার সঙ্গে? শিম্পাঞ্জির সঙ্গে। সেজন্য মানুষের নিকটতম যদি বলে কোনটা, মানে এপ আর কি, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? শিম্পাঞ্জি। বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? এবার এই যে প্রশ্নটা, সেটাও দেখো করানো ছিল ওয়াইটি সিরিজে, করানো ছিল মানুষের নিকটতম পূর্বপুরুষ কোনটা, ক্লোজেস্ট অ্যানসেস্টর অফ হিউম্যান। সঠিক উত্তর কি? শিম্পাঞ্জি। WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই করানো ছিল, সেম অপশন দেয়া ছিল। দেখো বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো সকলের? এই ছিল এবছরের WBCS পরীক্ষার যে বায়োলজির যে কোয়েশ্চেন গুলো, সেগুলো আমি সংক্ষেপে অ্যানালাইসিস করে আনসার কি করে সবটা দিয়ে দিলাম। এবার তোমরা প্রস্তুতি নিতে থাকো ছাত্রছাত্রীরা, আমাদের লড়াই কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি।
কেন কি প্রিলিমস শুধু পাশ করাটা এটাই তো আমাদের লক্ষ্য নয়, আমাদের ফাইনাল লক্ষ্য হচ্ছে WBCS অফিসার হওয়ার। সেজন্য আমাদের পরবর্তী ধাপ মেন্সের প্রস্তুতি, যেটা আমি তোমাদের রবিবারও বলেছিলাম, আবারও আজকে বলছি যে এবার মেন্সের জন্য একদম প্রস্তুতি নিতে শুরু করে নাও। তার কারণ দেখবে হট করে কিন্তু খুব বেশি ডিগ্রি কিন্তু করবে না, তার কারণ তোমরা জানো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট গুলো পুরো ভ্যাকেন্ট রয়েছে, ফাঁকা রয়েছে, বহুদিন ধরে কাজকর্ম চালানো যাচ্ছে না, অফিসিয়াল কাজকর্ম। সেজন্য খুব ফাস্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে, তোমরা মেন্সের জন্য প্রস্তুতি কিন্তু নিতে শুরু করো। এবার অনেকেই কমেন্টে জানিয়েছো বা আমাকে পার্সোনালিও জানাচ্ছ যে ম্যাম মেন্সের ক্লাস কবে থেকে শুরু করবেন, মেন্সের ক্লাস করতে চাই আপনাদের সঙ্গে। তো সেই জন্য তোমাদের জন্য আমরা কি করেছি, আমরা পুরো ফ্রিতে ইউটিউবে পুরো ফ্রিতে WBCS মেন্সের ক্লাস আমরা শুরু করছি, এবং সেটার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই সেটা শুরু হতে চলেছে। সেজন্য আমাদের আগামী দিনের লড়াই এখনো থামেনি, লড়াইয়ের নেক্সট স্টেপটা আবারও শুরু হতে চলেছে। WBPSC ওয়ালার চ্যানেলে চোখ রাখতে থাকো, কবে কোন দিন কোনটা কি হবে তার শিডিউল খুব শীঘ্রই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, আর অল দ্য বেস্ট অ্যাসপিরেন্টস আমাদের পরবর্তী ধাপের জন্য, মেন্সের জন্য। তাহলে আরেকটা জিনিস, এইটার তোমরা পিডিএফটা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। WBPSC ওয়ালার যে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যাও সকলে ডাউনলোড করে নাও, দেখে নাও, ঠিক আছে? তো এইরকম আবারও প্রশ্ন উত্তর নিয়ে, আবারও কমন নিয়ে তোমাদের জন্য থাকছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে ক্লাসে। তাহলে আজকের মতন এই সেশনটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।